আখি মেলে সামনে তাকিয়ে তোর দু চোখেতে দেখবে পৃথিবী সাদা কালোর মেল নীতি দুর্নীতির খেল একই কয়েনের হ্যাটেল ইটস দ্য টাইম টু রিং দ্য বেল 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 রিং দ্য বেল। নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর নিউজ ভ্যানগার্ডে একটি বিশেষ অনুষ্ঠান রিং দ্য বেল নিয়ে আমি হাজির আপনাদের মাঝে। দর্শক বন্ধুরা, রিং দ্য বেল, আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলবো আবহাওয়া এবং কৃষি নিয়ে। কৃষির উপর আবহাওয়ার প্রভাব, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আমরা জানি বিগত কয়েকদিন ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে ভীষণ গরম পড়ছিল, তারপর হঠাৎ একদিন শিলাবৃষ্টি, তারপর আবার ওয়েদার একটু ঠান্ডা হলেও বৃষ্টি কিন্তু নেই। তো কি হতে চলেছে এবং তার প্রভাব কৃষির ওপর কিভাবে পড়বে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে রয়েছেন হর্টিকালচার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর রাজীব ঘোষ, রয়েছেন আইএমডি ডাইরেক্টর নাহুশ কুলকার্নি এবং রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্টের এসপিও ডক্টর শরৎ কুমার দাস। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আর আমরা অবশ্যই আজ আপনাদের সঙ্গে কথা বলবো এবং রাজ্যের যারা কৃষক ভাইয়েরা রয়েছেন বা কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ওনাদের জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তো যারা দেখছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আপনার যদি পরিচিত কোনো কৃষক ভাইয়েরা থাকে তাদেরকে অবশ্যই আজ জানিয়ে দিন, কারণ এই অনুষ্ঠানটা ওনাদের জন্য লাভদায়ক হতে পারে। কারণ আগামী কয়েকদিন কি হতে পারে কৃষি ক্ষেত্রে এবং আবহাওয়া কিভাবে তার প্রভাব ফেলবে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে রাজীববাবু, আপনার কাছে জানবো, বছরের এই সময়টাতে ধরুন এই যে বৈশাখ মাস, গ্রীষ্মকাল এবং কিছুদিন পর বর্ষা আসছে, এই সময়টাতে আমাদের ত্রিপুরা রাজ্যে কৃষক ভাইয়েরা কি কি ফসল ঘরে তোলেন এবং কোন কোন ফসলের জন্য নতুন বীজ রোপণ করেন? দেখুন, কৃষিকাজটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা প্রসেস। তো তার মধ্যে এখন যেটা গ্রীষ্মকালীন যে ফসলগুলো রয়েছে মাঠে, তার মধ্যে যেরকম আমাদের বাজারে দেখতে পাচ্ছেন যে কি কি ফসলগুলো আছে, যেরকম আপনার করলা, উচ্ছে থেকে শুরু করে তারপরে বরবটি, তারপরে পটল, তারপর কাঁকরোল, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ডাঁটার শাক, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের শাক যে গ্রীষ্মকালীন গুলো রয়েছে, হেলেঞ্চা শাক থেকে শুরু করে, তারপর আপনার বিভিন্ন ধরনের আমাদের রয়েছে এই লাউ থেকে শুরু করে আরো যে ডাটা বা যে এই জাতীয় কিকরবিটিসিয়াস যে ফ্যামিলির যে সবজিগুলো রয়েছে, সেগুলো আমরা এখন কৃষকরা রোজ প্রাত্যহিক কাজ হিসাবে রোজই ওনারা বাজারে তোলেন। আচ্ছা, তারপরে তরমুজ আছে, কিছুদিন আগে আদা তোলা হয়ে গেছে, হলুদও তোলা হয়ে গেছে, হ্যাঁ, সেই গরমের মধ্যেই, তো সেটা খুব একটা ক্ষতি হয়নি। তবে যেগুলো আছে, তারপর ধান লাগানো হয়ে গেছে। আমাদের তো 3টে সিজনে ধান চাষ হয়, প্রথম খারিফ মানে আউশ, তারপর আমন, তারপর বোরো, এই 3টে সিজনে। বোরো ধানটা কি লাগানো? হ্যাঁ, সেটা তো উঠে গেছে। এখন ফার্স্ট খারিফ যেটা আমরা গড়িয়া পুজোর সঙ্গে যেটা আমরা করি, গড়িয়া পুজোর সঙ্গে যেটা আউশ ধান বা পাহাড়ে যেটা লাগানো হয়ে থাকে, সেটা ইতিমধ্যে লাগানো হয়ে গেছে। তো তাতেও যেটা একটা গরমের যেটা একটা প্রভাব, অত্যধিক গরম যেটা হিট ওয়েভও ছিল, তার মধ্যে অবভিয়াসলি তো তার কিছু প্রভাব আছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ এমনিতে তো গাছ বা যে ফসল লাগানো হয়েছে সেগুলো মাঠে রয়েছে, কিন্তু অত্যধিক গরমের প্রভাবে যে গাছের যে একটা অ্যাবায়োটিক স্ট্রেসে যে গাছগুলো, তার মধ্যে যে একটা প্রভাব পড়ে, তাতে সেইগুলো গাছগুলো জলের অভাবে এবং অত্যধিক গরমে বাঁচার তাগিদে তার পাতা এবং তার যে গাছের যে গ্রোথ, সেটা রেস্ট্রিক্টেড হয়ে সে পাতাগুলো ছোট হয়ে যায়। কারণ সেটা হচ্ছে অ্যাডাপটিভ লেভেল, সেই প্রতিকূল অবস্থায় সেই অ্যাডাপ্ট করার জন্য নিজেকে বাঁচার তাগিদে সে তার ট্রান্সপিরেশন, রেসপিরেশন সবগুলোকে মিনিমাম করার লক্ষ্যে তার গাছের গ্রোথগুলো ওরা নিজেরাই প্রাকৃতিকভাবে ওরা ছোট আকার হয়ে যায়। তো ছোট আকার হওয়ার ফলে তার যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস যেটা হওয়ার দরকার, যেটা রিকুইজিট বা পরিমাণ মতো হওয়ার দরকার, সেটা কিন্তু কম হচ্ছে। এবং সোর্সিং রিলেশনশিপ প্ল্যান্ট ফিজিওলজিতে যেটা বলি, সেটা কিন্তু এস্টাবলিশ খুব কম হয় এবং তাতে দেখা যায় পরবর্তী সময়ে গাছের যে উৎপাদনশীলতা বা প্রোডাকশন উৎপাদন,
যেটা আমাদের চাহিদা মতো বা কৃষকদের চাহিদা মতো হওয়া দরকার সেটা কিন্তু অনেকটাই কম হবে। আচ্ছা, তাতে কৃষকরা অনেকটা এদিকে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এর মধ্যে যেটা বৃষ্টি হয়ে আবার শিলাবৃষ্টি হয়ে আবার কিছুটা স্বস্তি হয়েছে, তাতে কিছুটা রিকভারি হবে, তাতে টেম্পারেচারটা অনেকটাই কমেছে, অনেকটা গাছগুলো আমাদের যে ফসলগুলো আছে অনেকটাই কমফোর্টে আছে এখন। কিন্তু তার পরবর্তী সময়ে এখন এপ্রিল মাস, তো আগামী কিছুদিনে বা মে মাসের দিকে আমাদের যে মনসুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা আসার আমাদের আর কিছুদিন বাকি রয়েছে। তো তার যেটা যদি সেটা চলে আসে এবং সেটা যদি আমাদের যে এক্সপেক্টেড বা প্রত্যাশিত আকারে যদি সেই মনসুন যদি আমাদের আসে, তো সেটা আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা মেকআপ করে আশা করি আমাদের সেই জিনিসটা আমরা কৃষকরা এগিয়ে যেতে পারবে ওদের কৃষিকর্ম তার ব্যবস্থাপনার মধ্য দিয়ে। মানে খুব একটা ক্ষতি হবে না, হবে না, হবে না, হবে না। আচ্ছা, আর একটা ছোট্ট করে জানবো যে ফসলগুলো এই মুহূর্তে লাগানো হচ্ছে, যার বীজ রোপণ করা হচ্ছে, এই যে এতটা গরম গেল, তাতে কি এটা কি পিছিয়ে গেল, এগিয়ে এসে এরকম কোনো কিছু হয়েছে কি? মানে হ্যাঁ, কিছুটা তো এফেক্ট আছে। এটা ধরুন লোকেশন স্পেসিফিক, ধরুন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে দেখা গেছে, শিবাই জেলাতে কিছুদিন আগে অনেকদিন আগে থেকে বৃষ্টি হচ্ছে, খোয়াইতে হয়েছে, অমরপুর হয়েছে, কিন্তু আমাদের পশ্চিম জেলায় আবার নেই। তো সেইগুলো লোকেশন স্পেসিফিক কিছুটা লাভালাভের ব্যাপার আছে। কৃষকরা হয়তো আবার সঠিক সময়ে অনেক জায়গায় বপন করতে পেরেছে, আবার পশ্চিম জেলার অনেকটা জায়গায় করতে পারেনি, সেটা লেট হয়েছে। তবে যেসব কৃষকরা প্রগতিশীল কৃষক এবং মানে যারা ধরুন ক্লাইমেট জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট রেজিলিয়েন্ট যে স্ট্র্যাটেজি এগ্রিকালচার টেকনোলজি, সেটা কৃষি দপ্তর কিন্তু অনেকদিন আগে থেকেই সেটা নিয়ে চর্চা করছে এবং কৃষকদের নিয়ে অনেকগুলো সচেতনতা শিবির আমরা করেছি। এবং করার ফলে কৃষকরা কিন্তু ওই পরিপ্রেক্ষিত যে পরিকল্পনা কন্টিজেন্সি প্ল্যান সেটা কিন্তু করে অ্যাডাপ্ট করেছে। ঠিক আছে, আমি সেই বিষয়টি নিয়ে আসবো আমরা পরে, যে মানে কি পদ্ধতি চলছে কৃষিকাজে এবং রাজ্যে সেটা কোন কোন পদ্ধতি ব্যবহার হচ্ছে এবং কোন কোন পদ্ধতির ক্ষেত্রে কোন কোন কৃষকরা কি ভাবে লাভবান হচ্ছে, সেটা একটা বিস্তারিত আলোচনার বিষয়। কিন্তু এই মুহূর্তে আমি নাহুস জি আপনার কাছে আসবো, কুलकर्णी जी, যে अगले 2-3 महीने अगर हम ऐसे देखें, जो मानसून जो आ रहा है साउथ वेस्ट मानसून, उसका क्या प्रेडिक्शन है ऑल ओवर इंडिया में? साउथ वेस्ट मानसून के ऊपर जो प्रेडिक्शन होता है उसको हम सीजनल फोरकास्ट बोलते हैं। अच्छा। इसको हम बोलते हैं लॉन्ग रेंज वेदर फोरकास्ट। फ्रॉम जून टू सितंबर व्हाट विल बी द रेनफॉल। ओके, वो रेनफॉल होता है, वो जो हम प्रेडिक्शन करते हैं वो इंडिया एज अ वन यूनिट बोलते हैं। इट इज नॉट फॉर द त्रिपुरा स्टेट, इट इज नॉट फॉर द नॉर्थ ईस्ट इंडिया, नॉट इज फॉर द एंटायर, इट इज नॉट फॉर द एनी अदर स्टेट्स, इट इज फॉर ऑल ओवर इंडिया। सो ऑल ओवर इंडिया जो हम वेदर जो रेनफॉल बोल रहे हैं फ्रॉम जून 1 जून टू 30 सितंबर, वो हम बोल रहे हैं 96% रेनफॉल होगा। अब व्हाट 96%, तो ऑल ओवर इंडिया इट इज स्टडी हैज बीन देयर कि 87 सेंटीमीटर रेनफॉल होता है ऑल ओवर इंडिया एज अ वन। इसमें त्रिपुरा भी कवर हो गया, इसमें राजस्थान भी कवर हो गया, इसमें तमिलनाडु भी कवर हो गया, इसमें जम्मू कश्मीर भी कवर हो गया। इनको सबको एक मानेंगे तो इंडिया हमको 87 सेंटीमीटर रेनफॉल हमको रिसीव हो जाता है ड्यूरिंग मानसून पीरियड। उसके 96% यानी 83.5 सेंटीमीटर रेनफॉल एक्सपेक्टेड है अभी इस मानसून सीजन में। अच्छा, अब ये है पूरा सीजन का रेनफॉल, यानी 4 महीने का रेनफॉल। अब इसके बाद हम मई के एंड में हम ये प्रेस रिलीज और ये पब्लिक को ये बता सकते हैं कि ऑनसेट ऑफ मानसून कब है, यानी केरला में मानसून कब आएगा। अच्छा, उसके साथ ही व्हाट विल बी द मॉडिफाइड फोरकास्ट, यानी 96% के अबो भी जा सकता है क्या, 96% के बिलो भी जा सकता है क्या, इसके ऊपर भी इसको एक मॉडिफाइड फोरकास्ट हम इशू करेंगे। उसके साथ हम होमोजीनियस फोरकास्ट फॉर होमोजीनियस रीजन है, नॉर्थ ईस्टर्न रीजन यानी पूरा 7 सिस्टर्स अपना, उसके बाद सेंट्रल इंडिया, देन नॉर्थर्न इंडिया, सदर्न इंडिया, और जो रेनफीड जोन है तेलंगाना वो जो एरिया है उसके लिए, ऐसे टोटल मिला के 5 हम होमोजीनियस रीजन के लिए व्हाट विल द रेनफॉल फॉर द सीजन, ये इसके लिए हम फोरकास्ट इशू करेंगे। अच्छा। जैसे अभी सर ने बता रहे थे कि जो अबायोटिक स्ट्रेस एंड रेस्पिरेशन एंड ऑल दीज फैक्टर्स, ये लॉन्ग रेंज फोरकास्ट और ये सीजन का फोरकास्ट एग्रीकल्चर लोगों के लिए सबके लिए एक हेल्पफुल हो सकता है उसकी कि व्हाट हमको इस रीजन में कितना बारिश मिलना एक्सपेक्टेड है। एंड इट इज फॉर द एग्रीकल्चर प्लानिंग कि कौन से क्रॉप की तरफ हमको जाना चाहिए, कौन से तरफ हमको नहीं लेना चाहिए, ये पॉलिसी डिसीजन के लिए ये रेनफॉल का इन्फॉर्मेशन बहुत यूजफुल रहता है। ठीक है, ये तो जब जो फार्मर्स लोग जो हैं, आप जो कह रहे हैं कि जो पॉलिसी करेंगे कि कौन सा जो क्रॉप लगाना है, कब लगाना है, इसके लिए रेनफॉल, मगर ये तो अभी जो आपने कहा ये जून से सितंबर तक है,
तो अभी चल रहा है अप्रैल महीना, Right. अप्रैल के महीने के बीच में से जब 14-15 तारीख अप्रैल का चल रहा था तब वो बहुत हीट चल रहा था, हाँ. गर्मी बहुत था। Right. तो जैसे कि राजीव सर कह रहे थे कि कुछ प्रॉब्लम तो हुआ होगा। राइट तो अभी मई पूरा बाकी रहा, Right. तो मई में अगर बारिश नहीं हुआ तो अभी तो मतलब फार्मर्स लोग कुछ ना कुछ तो प्रॉब्लम्स होंगे। Right. तो मई का कुछ प्रिडिक्शन हमको नहीं मिल सकता है, मंथली फोरकास्टिंग कुछ पहले किया हुआ। राइट मंथली फोरकास्टिंग का जो स्किल्स होते हैं फॉर द नॉट एज अ फोरकास्ट जब इश्यू हो जाता है कोई भी बड़े पैमाने पे बड़े लॉन्ग टाइम में मंथली इसमें तो इसका स्किल ऑटोमेटिकली डाउन हो जाता है। अच्छा। क्यों डाउन हो जाता है? बिकॉज द टोपोग्राफी ऑफ दिस रीजन नॉर्थ ईस्ट रीजन का उसके साथ के बहुत सारे ग्लोबल फैक्टर्स जो रेनफॉल के को इन्फ्लुएंस करने वाले हैं। तो सभी वर्ल्ड में, ऐसे कि मैं इंडिया के तरफ नहीं बोल रहा हूँ, कि वर्ल्ड में जब हम मंथली फोरकास्ट की तरफ जाते हैं तो उसका स्किल ऑटोमेटिकली डाउन हो ही जाता है। अच्छा। तो इसीलिए ऑन द जो एप्लीकेबल फोरकास्ट है, यूजेबल फोरकास्ट जो बोलते हैं, हम इसको नेक्स्ट 5 डेज के लिए क्या फोरकास्ट होगा, नेक्स्ट 7 डेज के लिए क्या फोरकास्ट होगा, एंड स्पेसिफिकली फॉर द एग्रीकल्चर हम 15 डेज का फोरकास्ट यानी मंथली फोरकास्ट हम इश्यू करते हैं, लेकिन 15 डेज का इसको रिन्यू करते हैं। मैंने एवरी वीकली उसको हमको अपडेट करना होता है फॉर 15 डेज फोरकास्ट। उसमें हम ये बोल पाते हैं कि अबो नॉर्मल रेनफॉल है, बिलो नॉर्मल है, नॉर्मल रेनफॉल रहेगा। अच्छा। राइट। सो 7 दिन में हम रेनफॉल को क्वांटिफाई कर सकते हैं कि कितना एक्सपेक्टेड रेनफॉल होना, और 15 डेज में रेनफॉल का पैटर्न क्या रहेगा, यानी इंक्रीजिंग टेंडेंसी है, डिक्रीजिंग टेंडेंसी है, ये हम बता सकते हैं। ठीक। नाउ फॉर दिस नेक्स्ट मानसून सीजन का यानी नेक्स्ट मे सीजन के लिए, नेक्स्ट सीजन के लिए हम उसको अपडेट अब इशू करेंगे, लेकिन नेक्स्ट 5 डेज के लिए इतना ज्यादा हम रेनफॉल नहीं एक्सपेक्ट कर रहे। जैसे हमने लास्ट वीक में फोरकास्ट ये प्रोग्राम जब किया था, ठीक है, आपने कहा था 21 तारीख से बारिश हो सकता है, 21 तारीख को ही बारिश हो। थैंक यू वेरी मच। सो इन द सेंस के यस आई वांट टू जस्ट इसका हाईलाइट मैं यही करना चाहूंगा कि जब हम 5 डेज का रेनफॉल फोरकास्टिंग बोलते हैं, सो हमारा कॉन्फिडेंस लेवल बहुत अच्छा रहता है कि क्या होने वाला है, क्या नहीं होने वाला है, एंड क्या हमको मैसेज कन्वे करना है। ठीक है, आप मतलब आपका प्रेडिक्शन जो है अभी अगला जो 5 दिन, हाँ, अगला 5 दिन बारिश होने की मतलब बारिश की डिक्रीजिंग टेंडेंसी ओके, चांसेस कम है। हाँ, जस्ट अगर रेनफॉल होगा तो जैसे हमने 51 mm आज हाईएस्ट रेनफॉल रिसीव किया 21 में, तो इसका हमको इतना ज्यादा रेनफॉल एक्सपेक्टेड नहीं है इस रीजन में। सो थोड़ा सा डिक्रीजिंग, ये बहुत ज्यादा लार्जर स्पेशल डिस्ट्रीब्यूशन जो बोलते हैं पूरा इंटर जोन पे ऐसा नहीं होगा, लोकलाइज पे छोटा छोटा। ঠিক আছে, ডক্টর দাস আপনার কাছে যদি আসি আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলতে ইন জেনারেল আমরা বুঝি যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, তো সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরো টিম আমরা দেখি, বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, বাট কৃষি ক্ষেত্রে বিপর্যয় হয়, ডিজাস্টার হয়, এবং সেটা আমরা কখন দেখি? কৃষি ক্ষেত্রে ডিজাস্টার কখন দেখি? আপনি যেটা বললেন কি কৃষি ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা কিন্তু আমাদের ট্র্যাডিশনালি এটা চলছে। আচ্ছা। বিপর্যয় মোকাবিলা অ্যাকচুয়ালি শুরু হয়েছে আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওকে, বিফোর 1990। আচ্ছা। তারপরে এটা এসেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে। এটা যেটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে 3টা ফ্যাক্টর। একটা হচ্ছে যখন আমাদের ক্রপ লস, যদি কোন ইভেন্ট হয়, এক্সট্রিম ক্লাইমেট ইভেন্ট যদি হয় এবং তার ইম্প্যাক্টে মোর দ্যান 33% যদি ক্রপ লস হয়, তখন ইমিডিয়েটলি আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা রেসপন্স হিসাবে আমরা নিই ফর প্রোভাইডিং অ্যাসিস্ট্যান্স। আমি একটু আপনাকে আটকাবো, তবে এখানে আমি দর্শক বন্ধুদের ক্লিয়ার করতে চাইবো যারা আমাদের কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হয়তো বা জানেন না যে ডিজাস্টার বা বিপর্যয়, কৃষিক্ষেত্রে বিপর্যয় তখনই ধরা হয় যখন ফসলের 33% নষ্ট হয় আবহাওয়ার কোনো কারণে। সেটা বৃষ্টি নয়, সেটা অধিক গরমের জন্য হতে পারে, সাইক্লোনের জন্য হতে পারে, অন্য যে কোনো কারণে হতে পারে। যদি 33%-এর ওপর নষ্ট হয় তাহলে সেটা ধরা হয় বিপর্যয়। ঠিক, রাইট। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড যেটা ইস্যু হচ্ছে যে আমাদের সিজনালিটি হ্যাজার্ড যেটা আমরা বলি। আপনি দেখুন যে কালবৈশাখী এবং মনসুন এটা হচ্ছে সিজনাল ইভেন্টস। তো আমরা জানি, আমাদের হিস্ট্রির মধ্যে আছে কি অ্যাকচুয়ালি কালবৈশাখীর সময় বেসিক্যালি মার্চ, এপ্রিল এবং মে এখানে বৃষ্টি হয়, থান্ডারস্টর্ম হয়, এবং মনসুনের মধ্যে এটা এফেক্ট করে আমাদের কৃষি। তো এটাকে বেস করে আমরা কন্টিজেন্সি প্ল্যানিং আমরা করি এবং এটা রেগুলারলি আমরা চলে। থার্ড হচ্ছে যেটাকে আমাদের ডাইরেক্টর আইএমডি বললেন, যদি কোনো প্রেডিকশন থাকে, যদি ফোরকাস্টিং থাকে কি অ্যাকচুয়ালি দ্যার উইল মানে স্কান্টি রেনফল যদি হবে, কম রেনফল যদি হবে, অথবা এক্সেসিভ রেনফল যদি হবে, তখন ডিজাস্টার ম্যানেজমেন্ট এটাতে অন্তর্ভুক্ত হয়। কারণ আমাদের অর্থনৈতিক যে ত্রিপুরার
ডিপেন্ড করে কৃষির উপরে। তো আমরা চেষ্টা করি কৃষির সঙ্গে মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে কৃষক বন্ধুদেরকে আমরা কিরকম সাহায্য করি, যার ফলে যদি কোনো ডিজাস্টার হয়, কোনো ক্লাইমেটিক রিলেটেড এক্সট্রিম ইভেন্ট যদি হয়, যদি তার কৃষি ক্ষেত্রে তার সফর যেরকম না হয় বিশেষ করে। আচ্ছা, তো এটা আমরা বিশেষ করে আমরা ধ্যান দিই। ওকে, এখানে কৃষকদের কোন ডিজাস্টার হলে পরে কৃষকদের অ্যাসিস্ট করার কি কি সুযোগ রয়েছে? এটা হচ্ছে আমাদের এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ফান্ড আছে, এটাকে বলা যায় স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, আমরা শর্ট ফর্ম SDRF আমরা বলি। এটাতে কি হয়, আমরা 15 ফিনান্স কমিশন, 14 ফিনান্স কমিশনে এবং 13 ফিনান্স কমিশনে SDRF তারা দেওয়া যায় যদি কোনো লস হয়। আমি ছোট একটা এক্সাম্পল দেবো, যদি কোনো হাইড্রোমেট্রোলজিক্যাল ইভেন্ট যদি হয়, যেরকম ফ্লাড, সাইক্লোন, হেলস্টর্ম যদি হয়, যদি কোনো স্মল এবং মার্জিনাল ফার্মার যার ল্যান্ড হোল্ডিং 2 হেক্টর থেকে কম যদি থাকে, 2 হেক্টর থেকে যদি কম থাকে, তার যদি কোনো মানে ক্রপ লস হয়, ক্রপ লস হিসাবে যদি হয় পার হেক্টর হিসাবে কিছু অ্যাসিস্ট্যান্স দেওয়া যায়। যদি কোনো ডেব্রিজ যদি থাকে, যদি কোনো যদি জমে থাকে, এটার মধ্যে দেওয়া যায়। রিমুভাল অফ দ্য মানে সিল্ট, এটা যদি হয় এটার মধ্যে দেওয়া যায়। তারপরে আমাদের ত্রিপুরাতে কি হয়, অনেক মানে ফিশ ফার্ম আছে, এটার মধ্যে নষ্ট হয়ে যায়, এটার মধ্যে দেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য প্রাবধান আছে। সেরিকালচার, পেরিনিয়াল ক্রপস, স্ট্যান্ডিং ক্রপস, যদি এগুলি নষ্ট হয়, আমাদের যে নর্ম আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন্স আছে, এই হিসাবে আমাদের এগ্রিকালচার দপ্তর এগুলি অ্যাসেসমেন্ট করে সাবমিট করে রেভিনিউ ডিপার্টমেন্টে, এবং এটা অ্যাপ্রুভাল হয় স্টেট এক্সিকিউটিভ কমিটি অ্যাপ্রুভাল হলে তার ফান্ডগুলি আমরা রিলিজ করি টু দ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট। ওকে, এটা ক্যাশ ফান্ড দেওয়া হচ্ছে কৃষকদের? এটা এখন আগে ক্যাশ ফান্ড দেওয়া হতো, এখন ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটি ফর্মে, তার মানে কৃষক অ্যাকাউন্টে ডেবিট হচ্ছে। ওকে, মানে ঠিক আছে, আমি একটু আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছে এই বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে ঘোষবাবু আপনার কাছে রাখবাবু, যে এই যে আবহাওয়ার উপর কৃষির যে বিভিন্ন যে দিকগুলো, মানে কৃষির ওপর যে আবহাওয়ার প্রভাবটা, আমরা ভাবি যে বা মনে হয় যে ওপর থেকে যে বৃষ্টি হলেই হয়তো এটা হয়ে গেল, বৃষ্টি হলে লাভবান হলো কৃষকরা, কিন্তু এর সঙ্গে আরো কিছু তো জড়িত রয়েছে আবহাওয়ার সঙ্গে, যেটা আমরা গত কিছুদিন দেখছিলাম, যেটা আপনি আগে বলছিলেন যে অত্যাধিক হিটের জন্য সমস্যা হয়। তো কোন কোন দিকে কৃষি কাজ ব্যাঘাত ঘটায়? দেখুন, বৃষ্টি তো একটা ফ্যাক্টর। গাছের যে বৃদ্ধি এবং পরিস্ফুরণের জন্য মেইন 3টে জিনিসের দরকার। এটা হচ্ছে আলো, তারপর রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা, তারপর হচ্ছে আপনার টেম্পারেচার। আচ্ছা, এই 3টে জিনিস যেখানে প্রত্যেকটি গাছের, প্রত্যেকটা এগ্রিকালচার, হর্টিকালচারাল ক্রপস বা যে কোনো ফরেস্ট স্পিসিস, তার জন্য এই 3টে জিনিসের একটা মাত্রা ঠিক করা আছে। তার বেসিসে আমরা ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট এইভাবে আমরা ভাগ করি বিভিন্ন ফসলের। তো তার মধ্যে আমাদের একটা বৃষ্টি হয়ে গেল মানেই যে আমাদের গাছের পুরো একটা আমরা পেয়ে গেলাম কিছু, এটা না। তার সঙ্গে দেখতে হবে কোন সময় বৃষ্টি হলো, তার সঙ্গে তার টেম্পারেচার কি আছে, যেটা আপনি আরেকটু আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে অত্যধিক গরম, টেম্পারেচার একটা ফ্যাক্টর। আচ্ছা, বৃষ্টি অবশ্যই আমাদের লাগবে, তার সঙ্গে আলোর ইন্টেন্সিটি, কত লাক্স মিটারে কোন গাছের কি দরকার আছে, সেটাও আমাদের একটা সেই একটা আমাদের একটা লেভেল বা রেঞ্জ আমাদের রয়েছে। তো এই 3টে ফ্যাক্টরের একটা সঠিক বা সমন্বয় সাধন বা একটা টোটাল যে আমাদের গাছের যে একটা রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হলে পরেই কৃষকদের ফলন এবং তার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা যেটা রয়েছে, সেটা ওই অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট বা কৃষকদের যে মন মতো যে ফলন বলে যে আজকে এই বছর ফলন ভালো হয়, কেন শুধু বৃষ্টিপাত নয়, অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। এই 3টে ফ্যাক্টর হচ্ছে মূল ব্যাপার। এই 3টে যেটা আমরা বলি যে আমরা সাধারণত আমরা ত্রিপুরাটা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েদার, যে আমাদের একটা এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমের জুন থেকে সেপ্টেম্বর, যেটা এটা হচ্ছে মেইন সিজন আমাদের চাষাবাসের, যে মানে রেইনফেড এগ্রিকালচার বা হর্টিকালচারের জন্য। আর বাকিটা তো আমাদের উইন্টারে যেটা আছে, এটা এশিউড ইরিগেশনে, যেখানে জলসেচের ব্যবস্থা রয়েছে, হ্যাঁ সেখানে। কিন্তু আমরা যেটা আমাদের যে ফলন বা কৃষকদের যেটা ফলন বেশি হয়, সেটা কিন্তু আমাদের হয় উইন্টারে।
আচ্ছা, যে উইন্টারে হয় এই কারণে যে এশিড ইরিগেশন, আকাশ পরিষ্কার থাকে, সানশাইন আওয়ার্স ম্যাক্সিমাম পাওয়া যায়, ক্লাউডি থাকে না, তার জন্য যে ফটোসিনথেসিস বা গাছের খাদ্য তৈরির যে মেইন যে প্রয়োজনীয় উপাদানগুলো সেটা উইন্টারে পাওয়া যায়। আর আমাদের সামার এবং রেনিতে অনেকটাই আকাশ মেঘলা থাকে, তার জন্য আমাদের ফটোসিনথেটিক এফিসিয়েন্সি অনেকটা কমে যায় প্ল্যান্টের। তার জন্য আমরা বলি যে থেকে রবি সিজন মানে উইন্টার থেকে আমাদের সামার ফলনটা অনেক কম হয়। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পদ্ধতি, কৃষিকাজের পদ্ধতিটা আমরা অনেকগুলো বিভিন্ন দেশে দেখি তাদের কৃষিকাজের পদ্ধতি আমাদের থেকে অনেক বেশি ডেভেলপড। আপনি নিজেও কিছুদিন আগে ভিয়েতনাম ঘুরে এসেছেন, তো সেখানটা একটু যদি আমাদের ছোট্ট করে বলেন যে আমাদের ত্রিপুরা যে কোন কোন পদ্ধতি, সে ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো চলছে, আছে কি এখনো চলছে কি সেই পদ্ধতিতে কৃষিকাজ হচ্ছে কি এখনো? হচ্ছে, ট্রেডিশনাল আছে, আমরা এখন ওই ট্রেডিশনালে থেমে নেই। কারণ আমি বলছি আমাদের এই যে আজকের যে আলোচনা তার প্রাসঙ্গিকতা এখানেই যে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার বা হর্টিকালচার বা ক্লাইমেট স্মার্ট যে এগ্রিকালচার সিস্টেম, তার মধ্যে করতে গেলে আমাদের গ্রিন হাউস কাল্টিভেশন, হাইড্রোপনিক্স, অ্যাকোয়াপনিক্স যেটা ভিয়েতনামে বা করছে ওরা, তো আমাদের রাজ্য কিন্তু আমরা পিছিয়ে নিই। আমাদের রাজ্যেও কিন্তু আমাদের গ্রিন হাউস কাল্টিভেশন হচ্ছে এবং প্রটেক্টেড কন্ডিশনে। কেন বলছি, আজকের এই আপনি যে এখন প্রশ্নটা আমাকে করলেন সেটা কিন্তু খুব মানে বেশি করে প্রাসঙ্গিক আজকে, কারণ এই জিনিসটা আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট টেকনোলজি বা স্ট্র্যাটেজিতে আমাদের ওই হাইটেক গুলো কিন্তু আমাদের করতে হবে। ইনস্পাইট অফ অল অডস যে ক্লাইমেটিক বা যে ভেরিয়েবিলিটি গুলো থাকবে, যে ভেরিয়েশন গুলো আসবে, এই ভেরিয়েশনের মধ্যে আমরা যদি প্রোটেক্টেড কাল্টিভেশন বা আমরা ইনডোর কাল্টিভেশন করি তাহলে কিন্তু এগুলো এফেক্ট করছে না। তো এগুলো হচ্ছে আজকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের একটা কম্পোনেন্ট, গ্রিন হাউস কাল্টিভেশন, যে আমরা ঘরের ভিতর চাষ করব, সেখানে টেম্পারেচার, লাইট, তারপর কন্ট্রোল করা যায়। তো এটা কিন্তু আমরা যে ভিয়েতনামে গেছিলাম আমরা দেখেছি, ওখানে কোরিয়ান টেকনোলজি, জাপানিজ টেকনোলজি ওরা অনেকটাই করেছে। এমন দেখা গেছে যে একটা শহরের প্রায় অর্ধেকটা অংশে ওরা গ্রিন হাউস কাল্টিভেশন করছে, যেটা আমরা আমাদের রাজ্যে নেই, অতটা নেই, এরকম একটা বিশাল এলাকা জুড়ে। তাহলে মানে সেটা কি আমরা এই যে কৃষি ক্ষেত দেখি রাজীব বাবু, আমরা যখন দেখি নর্মালি আমরা সাধারণ মানুষরা এপার থেকে ওই পার দেখা যাচ্ছে এত এত জায়গা, এত হেক্টর জমি চলছে, কৃষিকাজ চলছে, আপনি বলছেন এই পুরোটা জমি ওরা ঢেকে দিয়ে তারপর চাষ করছে, ঢেকে দিয়ে অনেকটা করছে ওরা। কারণ কেন আমি বলছি, এখানে করার উদ্দেশ্য হচ্ছে যে শুধু আমাদের এই যে জিডিপি, আমাদের 43% জিডিপি আসছে এগ্রিকালচার থেকে, করতে গেলে এখন আমাদের যে এক্সপোর্ট, আমাদের ভারতবর্ষের যে আয়তন, ভারতবর্ষের যে জনসংখ্যা, তার যে এক্সপোর্ট হয় তার থেকে 3 গুণ এক্সপোর্ট হয় ভিয়েতনাম থেকে, একটা ছোট্ট কান্ট্রি। কিন্তু সেটা করার লক্ষ্য হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, বা যদি আপনি ভালো একটা ফসল এক্সপোর্ট করতে হয়, রপ্তানি করতে হয়, তা কিন্তু ওপেন কাল্টিভেশন বা খোলা তার জন্য ফসলের যেটা লুক, কন্ট্রোলড তার যে লাস্টার, তার যে লুক এবং তার যে কোয়ালিটি প্যারামিটার্স গুলো আছে সেগুলো ঠিক থাকবে। এবং বাইরে এক্সপোর্ট কোয়ালিটির যে কদর করতে গেলে ওইভাবে আমাদের চাষ করতে হবে, এবং করতে গেলে সেটা এক্সপোর্ট করলে রাজ্যের যেরকম রেভিনিউ আসবে এবং পাশাপাশি কৃষকদের একটা ইনকাম বাড়বে, যেটা আমরা এখন বলছি কৃষকদের আয় 2-3 গুণ করার লক্ষ্যে সেটাও বাড়বে। এবং আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্য যেভাবে আমরা এগোচ্ছি, আগামী দিনে আমাদের মনে হয় সেই ক্লাইমেট রেজিলিয়েন্ট স্ট্র্যাটেজিগুলো আমরা যদি আরো বেশি কৃষকদের কাছে নিয়ে যেতে পারি, তো সেটা কিন্তু আমাদের অনেকটাই আমাদের আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে আমাদের অন্যান্য উন্নত রাষ্ট্রের মতো আমরা সেই বিষয় নিয়ে আমরা একদিন আলোচনা করব নিশ্চয়ই, যে আমরা কতটুকু হতে পারছি, এইভাবে আপগ্রেডেড হতে পারছি কৃষিক্ষেত্রে। আপনি যেটা ক্লাইমেট রেজিলিয়েন্ট বলছেন সেটা কতটুকু হচ্ছে এবং কিভাবে সে কি প্রসেসে আপনারা এগিয়ে যাচ্ছেন, कृषि दफ्तर की प्रोसेस एगिए जाते हैं। नाहू जी, आपके पास फिर से आना चाहेंगे, ये जो वेदर फोरकास्ट है स्पेशली फार्मर्स के लिए, जैसे कि अभी हम बात कर रहे थे कि जो राजीव जी कह रहे थे कि कुछ कुछ तो है वेदर के चलते फार्मर्स के लॉस होते हैं, तो कोई वेदर फोरकास्ट स्पेशली फॉर फार्मर्स होते हैं कि नहीं? यस, जरूर। ओके, ये कब होता है और फार्मर्स को कैसे पता चलता है? एग्रीकल्चर फोरकास्ट, जो कोई भी फोरकास्ट होता है, सबसे हमारा यूजर्स है एग्रीकल्चर ही होगा, बिकॉज कॉमन मैन से ज्यादा एग्रीकल्चर के लोगों के लिए बहुत फोरकास्ट जरूरी है कि उनको एग्रीकल्चर प्लानिंग यानी सोइंग से लेकर हार्वेस्टिंग को एग्रीकल्चर कोई भी फोरकास्ट उनको जरूरी होगा ही। नाउ एग्रीकल्चर फोरकास्ट करने के लिए IMD का, इंडिया मेट्रोलॉजिकल डिपार्टमेंट का एक सेपरेट विंग है, दैट इज एग्रीमेट विंग। ओके,
एंड त्रिपुरा से भी हम एग्रीकल्चर के लिए फोरकास्ट इशू करते हैं। अब ये एग्रीकल्चर फोरकास्ट हम इशू करते हैं, इसमें 3 कंपोनेंट्स आते हैं। इंडिया मेट्रोलॉजिकल डिपार्टमेंट का एक कंपोनेंट है कि हम वेदर फोरकास्टिंग बनाएंगे टू द ब्लॉक लेवल। उस ब्लॉक के लिए पर्टिकुलर हमारे जितने ब्लॉक्स हैं उनके ब्लॉक के लिए फोरकास्ट कैसे होगा, अच्छा, वो एक कंपोनेंट है। फोरकास्टिंग का कंपोनेंट हम देखते हैं। उसके बाद स्टेट एग्रीकल्चर डिपार्टमेंट है और साथ ही ICR, इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च, वो भी लोग हैं। अब ये लोग सब वीक में एक साथ आ जाते हैं। हम वीकली मीटिंग करते हैं इसके लिए कि नेक्स्ट 5 डेज में फोरकास्ट कैसे हो सकता है। अच्छा। मानसून के लिए ये सबसे ज्यादा इंपॉर्टेंट होता है और अभी मई से ही हमको उसको देखना हम शुरू कर सकते हैं, क्योंकि मई में हम जैसे लास्ट टाइम भी हम ये बता रहे थे कि मई, जून, जुलाई हमारे लिए ये क्रूशल पीरियड है, इसमें सबसे ज्यादा बारिश हो जाता है। अच्छा। और अगस्त सितंबर के बाद तो उसका डिक्रीजिंग हम देख पाते हैं। अब एग्रीकल्चर फोरकास्ट में वीकली हम ट्वाइस एग्रीकल्चर फोरकास्ट इशू करते हैं। इस फोरकास्ट बुलेटिन में क्या होता है कि रियलाइज वेदर यानी क्या वेदर था 5 दिन पहले, उसके बाद नेक्स्ट 5 डेज के लिए क्या वेदर हो सकता है। उसमें विंड कवर हो जाता है, इसमें मैक्सिमम टेम्परेचर कितना होगा, मिनिमम टेम्परेचर कितना होगा, रिलेटिव ह्यूमिडिटी कितना होगा। ये जैसे सर भी अभी बता रहे थे, उन्होंने बहुत सारा फोकस किया है कि ये वेदर पैरामीटर्स एग्रीकल्चर के ऊपर क्या इंपैक्ट करते हैं। अच्छा। जैसे विंड का कंपोनेंट होगा तो बहुत जोरों से विंड होने से क्या हो सकता है कि लॉजिंग हो जाता है एग्रीकल्चर में। साथ ही अगर रिलेटिव ह्यूमिडिटी ज्यादा है, सॉइल मॉइस्चर कम है, देन देयर विल बी अबायोटिक स्ट्रेस, उसमें फोटोसिंथेसिस बहुत क्लाउडी कवर है तो देयर विल बी इंपैक्ट ऑन द फोटोसिंथेसिस। सो ये सभी फैक्टर्स कवर हो जाते हैं इसमें। साथ ही एग्रीकल्चर डिपार्टमेंट और ICR इसमें उनका एक्सपर्टीज लेके आते हैं कि इस वेदर फैक्टर के वजह से पर्टिकुलरली राइस के ऊपर क्या इंपैक्ट होगा, उसके बाद मेज के ऊपर क्या इंपैक्ट होगा, तो फार्मर लोगों ने क्या करना चाहिए उसका एडवाइजरी हम इश्यू करते हैं। okay. जैसे हीट स्ट्रेस में, जैसे हम 15 दिन पहले जो हीट था तो उसके जैसे अभी हमने इसके ऊपर डिस्कशन भी हुआ है कि हीट स्ट्रेस डेवलप हुआ क्रॉप में। okay. तो उसी टाइम हम यही उसको फार्मर की तरफ पहुंचने की ये कोशिश कर रहे थे कि उस केयर में इरिगेशन देना, अगर हॉर्टिकल्चर क्रॉप छोटे हैं तो उनको शेड प्रोवाइड करना, एनिमल्स जो है एनिमल्स के लिए प्रॉपर हाइड्रेट रखना, उनको शेल्टरिंग में रखना, ये हम एडवाइजरी हम इश्यू करते थे। ये हम लोग का डिस्ट्रिक्ट लेवल व्हाट्सएप ग्रुप्स है, उस व्हाट्सएप ग्रुप्स में ये इंफॉर्मेशन हम पोस्ट करते हैं। साथ ही हमारे एग्रीकल्चर के जो इंडियन काउंसिल एग्रीकल्चर के जो डेडिकेटेड लोग हैं, GK मिस्ट्रीज, ग्रामीण कृषि मौसम सेवा, इसमें जो है टेक्निकल ऑफिसर है, उसके बाद सब्जेक्ट मैटर स्पेशलिस्ट है, वो इनसे फार्मर लोगों से फीडबैक भी लेते हैं। अच्छा। एंड हम लोग को बहुत ही पॉजिटिव फीडबैक भी आते हैं कि आपने जो एडवाइजरी हमको बताया था और आपने जो वेदर फोरकास्ट हमको बताया था उसका हमको काम आया, हमने अर्ली क्रॉप हार्वेस्टिंग करके रखा, हमने जो लास्ट टाइम ये हीट स्ट्रेस की वजह से हमने इरिगेशन दिया तो हमने जो वाटर मैनेजमेंट जो होता है वो हम ठीक पर कर पाए। तो ये है सबसे उसके पॉजिटिव पॉइंट्स की ग्रामीण कृषि मौसम सेवा के लिए। और साथ ही जो मेघदूत ऐप है, अच्छा। मैं सभी किसान भाइयों से यही अनुरोध करना चाहूंगा कि कृपया आप मेघदूत ऐप डाउनलोड कीजिए। मेघदूत ऐप में यही सब इंफॉर्मेशन कि आपको लोकेशन वाइज आपको क्या एग्रीकल्चर प्रैक्टिस फॉलो करना है, ये एक एडवाइजरी प्लस वेदर इंफॉर्मेशन आपके लिए यूजफुल रहता है और वो इंफॉर्मेशन कस्टमाइज फॉर द त्रिपुरा स्टेट। ঠিক আছে, এই ইনফরমেশন আমি দর্শক বন্ধুদের একটু বলে দেওয়ার চেষ্টা করবো এখানটায়, যেটা বললেন নাহসজি, যেটা বললেন মেঘদূত অ্যাপ। আসলে আজকাল আমরা সবাই, প্রায় সবাই আমরা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক অ্যাপ ব্যবহার করছি যেগুলো আমাদের অনেক কাজে লাগে। তো কৃষি কাজের জন্য যে মেঘদূত অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করেন, যেটা আইএমডি ডাইরেক্টর বলছিলেন যে এই অ্যাপের মাধ্যমে আপনারা লোকেশন ওয়াইজ আপনারা কিন্তু সেখানে অ্যাডভাইস পাবেন যে কি কি করতে হবে, কি কি করা উচিত নয়, ওয়েদার কেমন থাকতে পারে, কি কি ফসল আপনারা এই মুহূর্তে লাগাতে পারেন, কোনটা লাগালে ভালো হবে, কোনটা না লাগালে ভালো হবে, সেই ধরনের সব ধরনের তথ্য আপনারা কিন্তু সেই অ্যাপে পাবেন, নোটিশের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। শরৎবাবু, আপনার কাছে আসি আরেকবার। এই যে আপনি যেটা বলছিলেন যে যখন কোনো ডিজাস্টার হয়, যখন কোনো ক্লাইমেটের কারণে, ওয়েদারের কারণে যখন কোনো ডিজাস্টার হয়, তো সেখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে 33% যদি লস হয়, তারপর যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের ব্যাপার রয়েছে, আপনাদের স্পেশাল ফান্ড রয়েছে যেটা বলছেন, এর বাইরে কৃষি ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট কি ম্যান পাওয়ার দিয়ে কোনোভাবে হেল্প করার কোনো প্রবন্ধ আছে? আর যদি হয় থাকে তাহলে কৃষকরা কখন বুঝবে যে আই ক্যান গেট হেল্প ফ্রম ডিজাস্টার ম্যানেজমেন্ট? দেখুন, ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা, এটা কিন্তু রেসপন্স না, কিন্তু ডিজাস্টার পরে যেটা আমরা করবো এটা না, কিন্তু
এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টকে 3 ভাগে বিভক্ত করা গেছে, বিফোর ডিজাস্টার, ডিউরিং ডিজাস্টার এন্ড আফটার ডিজাস্টার। তো আগে ছিল এটা মানে আমার টেন্ডেন্সি ছিল কি নাই এটা ফ্লড হয়ে যাবে কি সাইক্লোন হয়ে যাবে, তারপরে আমরা কি করব, এটা দিয়ে আমরা রিলিফ রেসপন্স উপরে আমরা ধ্যান দিতাম। কিন্তু এখন টাইম চেঞ্জ হবার সঙ্গে সঙ্গে আমাদের থিঙ্কিং মধ্যে চেঞ্জ হচ্ছে, যেটাকে আমাদের ওই এগ্রিকালচার ডিপার্টমেন্ট আইএমডি যেটা বললেন, এটা হচ্ছে ইনক্লুসিভ সাস্টেনেবল অ্যাক্টিভিটিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা, আমরা জানি কি এটা ওয়ার্নিং আছে কি আমরা যে সিজনালিটি হাজার্ড, একটা কালবৈশাখী এবং মনসুন হবে, তার ইম্প্যাক্ট এই হতে পারে। তাহলে আমাদের তো বিফোর দ্যাট সিজন আমাদের কি কি কাজ করলে আমাদের ইম্প্যাক্টটা কম হবে, মানে ক্রপ লস কম হবে, মানে ফার্মাররা সফর হতে পারে। যেরকম আমাদের অ্যাপ আছে, আমাদের যেগুলো ডিফারেন্ট ডিজাস্টার রেজিলিয়েন্ট, ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ কাল্টিভেশনস আছে, ইন্স্যুরেন্স আছে। এখন ফার্মাররা কি করে, এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা মানে অনেক কম মানে তারা সচেতন আছেন। এটা করলে কি হয় না, যে ধরনের আমরা গভর্নমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্স যে এটা সাফিসিয়েন্ট না হতে পারে, কিন্তু যদি প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনা যদি করেন কৃষকরা, তারা মধ্যে যে পরিমাণে লস হবে এই পরিমাণের মধ্যে তারা কম্পেনসেশন অ্যাসিস্ট্যান্স তারা পেতে পারবেন। নম্বর 2 হচ্ছে বিফোর ডিজাস্টার, মানে ডিজাস্টার আগে আমরা বিভিন্ন ধরনের সচেতন কাজ করি, অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস, ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং, এবং বিভিন্ন ধরনের আমরা প্ল্যানিং মধ্যে করি। যেরকম কন্টিজেন্সি প্ল্যানিং আছে, তারপরে সাস্টেনেবল প্ল্যানিং আছে, যেরকম কি আমাদের বিভিন্ন ধরনের ডিজাস্টার রেজিলিয়েন্ট ক্রপ কাল্টিভেশনস, এই ধরনের মধ্যে আমরা প্ল্যানিং দিই, হ্যান্ডস অন ট্রেনিং মধ্যে আমরা দিই, এই ধরনের আছে। থার্ড থিং হচ্ছে যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা মিটিগেশন অ্যাক্টিভিটিস। মিটিগেশন অ্যাক্টিভিটিস ফর এক্সাম্পল কি, এখন যদি আপনি রেনফল প্যাটার্ন দেখবেন, নম্বর অফ রেনফল ডেজ কম হচ্ছে। আচ্ছা, এবং যে রেনফল ডেজ গুলি যে হচ্ছে ইন্টেন্সিটি অফ রেনফল অলসো ইনক্রিজ, মানে বেশি হচ্ছে। তাহলে কি হচ্ছে না, যে সয়েলের যে অবজার্ভিং ক্যাপাসিটি এটা হচ্ছে না, এটা রান অফ হয়ে যাচ্ছে, জলগুলি চলে যাচ্ছে। এটা 2 ধরনের অ্যাক্টিভিটিস জন্য আমরা মিটিগেশন অ্যাক্টিভিটিস করতে পারি। এটা হচ্ছে যে জলটা আছে রেন হারভেস্টিং, যেটাকে রেন ওয়াটার হারভেস্টিং আমরা যেরকম করে বিভিন্ন ড্যাম মেকসেপ্ট অ্যাক্টিভিটিস আমরা করতে পারি। নম্বর 2 হচ্ছে যে হাই স্টোরেজ করে যখন দরকার তখন আমরা জলটাকে আমরা ব্যবহার করি। নম্বর 2 হচ্ছে হাই এন্ড টেকনোলজি আমরা ব্যবহার করে আমাদের প্রোডাকশনকে আমরা কিরকম বাড়াইতে পারি, এবং ডিজাস্টার সময় আমরা ক্রপ লসটাকে আমরা কিরকম কম করতে পারি। এটা এই মিটিগেশন অ্যাক্টিভিটিস সম্বন্ধে মধ্যে আমরা এমফাসিস আমরা করতে পারি। আর হচ্ছে রিকভারি, যখন ওরা ডিজাস্টার হয় তখন তো হিউজ লস হয়, আবার পুনর অবস্থাকে আমরা কিরকম ফিরতে পারি, এই ধরনের মধ্যে আমরা অ্যাক্টিভিটিস আমরা করি ডিজাস্টার ম্যানেজমেন্ট। তো আমার মোটামুটি বলতে গেলে ডিজাস্টার ম্যানেজমেন্ট শুধু না কি আমাদের কোনো ডিজাস্টার হয় তারপর আমি ইমিডিয়েটলি কাজ করি, কিন্তু তার আগে প্ল্যানিং এবং মিটিগেশন অ্যাক্টিভিটিস আমরা জানি কি হবে, মানে মিটিগেশন শর্ট টার্ম মিটিগেশন, মিডিয়াম টার্ম মিটিগেশন, লং টার্ম মিটিগেশন। আমরা দেখব কি মানে নেক্সট 10 ইয়ার্সে এগ্রিকালচার ইম্প্যাক্ট কি হতে পারে, আচ্ছা, এবং প্র্যাকটিসেস কি আছে, এবং এটাকে আমরা কি চেঞ্জেস করলে আমাদের ওই প্রোডাকশন বাড়বে। কারণ পপুলেশনের সঙ্গে তো আমাদের ফিডিং তো এটাকে রাখতে হবে, ইম্পোর্ট মধ্যে এটাকে এক্সপোর্ট ইম্পোর্ট মধ্যে অ্যাডজাস্ট করতে ম্যানেজ করতে হবে। এটাকে দেখে মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনক্লুসিভ গ্রোথ, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট দিকে কাজ করছে, জয়নিং হ্যান্ডস উইথ আইএমডি, জয়নিং হ্যান্ডস উইথ এগ্রিকালচার, মেনি আদার থিংস, বেস্ট প্র্যাকটিসেস যেটা আছে এটার মধ্যে আমরা চাই এটাকে আনতে, এটাকে মধ্যে প্রয়োগ করতে। আমরা যেটা ভাবছিলাম যে এতদিন মনে হতো যে যখন যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত বা যারা কৃষিকাজ করেন বা যারা প্ল্যান্ড ওয়েতে কৃষি করতে চাইছেন, ওনারা হয়তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেন, সেখানে অফিসারদের সঙ্গে কথা বলেন যে কি করা যেতে পারে না যেতে পারে। সেই সঙ্গে আবহাওয়ার একটা দিক রয়েছে, গুরুত্ব রয়েছে। সো কৃষকরা বা ফার্মার্সরা they can come and ask for help from IMD department also, যে কিভাবে প্রেডিকশনটা কি হতে পারে, ওয়েদার প্রেডিকশন কি আছে, মনসুন প্রেডিকশন কি আছে, ফোরকাস্ট কি আছে। এবং পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছেও কিন্তু কৃষক ভাইয়েরা আসতে পারে, ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছেও এসে কোন জায়গায় ভুল হচ্ছে, কি করা উচিত, কি কি প্রিপেয়ার্ড থাকা উচিত ফর যা ওয়েদার যে হ্যাজার্ডস গুলো রয়েছে সেগুলোর জন্য কি কি প্রিপেয়ার্ডনেস, সেখানে আসতে পারে। তো কিভাবে কন্ট্যাক্ট করে, যদি ধরুন ফর এক্সাম্পল গ্রাম পাহাড়ে কোনো কৃষক ভাই যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আগে থেকে যোগাযোগ করতে চায় যে আমার 2 হেক্টর জমিতে আমি এই ফসল করতে চলেছি, সো আগামী দিনে কি কি হ্যাজার্ড হতে পারে সেটা হয়তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলে দিল, আইএমডি বলে দিল, এই হচ্ছে ফোরকাস্ট। সো ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে উনি কি ধরনের সাপোর্ট পাবে, কি ধরনের হেল্প পাবে, সেটা কি করে যোগাযোগ করবে? এটা হচ্ছে 2 ধরনের হেল্প পাবে। প্রথম কথা হচ্ছে যখন এই সিজনালিটি হাজার হয় অথবা এটা কৃষক চাই কি
আগামী দিনে কি ধরনের বৃষ্টিপাত হইব অথবা কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে, ক্লাইমেট রিলেটেড অ্যাক্টিভিটিস কি হতে পারে। গ্রামাঞ্চলের যে কৃষক ও তো আগরতলা আসতে পারবেন না, তো ওই জন্য আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট লেভেল মধ্যে আছে, যেখানে ডিএম অ্যান্ড কালেক্টর হচ্ছেন চেয়ারপারসন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হচ্ছেন মেম্বার। তারা মধ্যে এটাকে অ্যাসেসমেন্ট করে, অ্যানালিসিস করে এবং রিভিউ মধ্যে টাইম টু টাইম করে। এবং এই ধরনের সাপোর্ট আমরা ওই যে এক্সটেনশন অফিসার আছে পঞ্চায়েত লেভেলে, আমাদের ওই যে ব্লক লেভেলে, সাব ডিভিশন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, তাদেরকে নির্দেশ দেওয়া যায় তাদের গিয়ে মানে গ্রামাঞ্চলে যে কৃষকরা আছে তাদেরকে অ্যাওয়ারনেস করতে এবং তাদের কাছে গিয়ে পৌঁছতে কি এই ধরনের যদি কৃষি কাজ করা যায় তাহলে এটা বেনিফিট হবে। এটা কিন্তু কৃষি দপ্তরের কাজ, কিন্তু এটা প্রসেশন করা যায় আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা মধ্যে টাইম টু টাইম আমরা ইনস্ট্রাকশন পাই মিনিস্টার অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। টাইম টু টাইম তারা ইনফরমেশন দেয় কি আগামী দিনে এরকম হতে পারে, আপনি এরকম কাজ থ্রু ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পুশ আপ করা উচিত। এটার মধ্যে আমরা থরলি এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আমাদের ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, সাব ডিভিশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এবং প্রত্যেক গ্রামে গ্রাম প্রধানরা আছেন তাদের এবং তহসিলদার আছেন এবং মানে রেভিনিউ ডিপার্টমেন্ট লোক আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে, ওয়াটার রিসোর্স, হর্টিকালচার তাদের সঙ্গে মিশে মধ্যে আমরা সাহায্য করি ফার্মার্সকে কিরকম মানে কৃষি কিরকম তাদের উন্নতি করানো যেতে পারে। ওকে, রাজীব বাবু আপনার কাছে আসি একবার, আমরা যদি এখানে আমি যদি একটু অ্যাড করুন। এখানে হচ্ছে আমাদের এগ্রিকালচার মানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে যেটা আমাদের রয়েছে, আমাদের কোনো ইনস্ট্রাকশন বা কোনো নির্দেশিকার অপেক্ষায় কোনো কৃষিকর্মী থাকেন না। এখানে হচ্ছে ইনস্ট্যান্টলি বৃষ্টি হয়েছে, রাত্রি হোক, ওই সময়ই আমাদের ইনস্ট্যান্টলি প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট কিন্তু তখনই কালেক্ট করতে হবে। অ্যাসেসমেন্ট হয়, ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে পরে আগে প্রিলিমিনারি রিপোর্টে কত পার্সেন্ট লস হয়েছে সেটা এসওএস ইমিডিয়েটলি সেটা গ্রাম পঞ্চায়েত স্তরের যে বিএলডব্লিউ রয়েছেন গ্রাম সেবক, ওখান থেকে কিন্তু রিপোর্টটা সেক্টর অফিসারের মাধ্যমে সুপারিনটেন্ডেন্ট হয়ে ডেপুটি ডাইরেক্টরে কিন্তু সেন্ট্রালি চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কথা। আর এটার হচ্ছে ডিজাস্টার হয়ে গেলে তার আগে আমাদের কৃষি দপ্তরের, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বা হর্টিকালচারের, এটা হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাডভাইজরি বেরোয় টাইম টু টাইম, প্রতি মাসে কি কৃষকদের কি করণীয়, যে যদি এখন আইএমডির রিপোর্টে আছে যে ভারী বর্ষণের কথা, যে বৃষ্টি হবে, তো তার জন্য কৃষকদের কি করণীয়, যে মাঠের প্রত্যেক জমিতে কোনো কেটে দিয়ে ড্রেনেজের ব্যবস্থা করতে হবে, মাটিতে যেন জমিতে যেন জল না দাঁড়ায়, সেই অ্যাডভাইজারি কিন্তু আমরা দিই একদম এভরি মান্থ ফর্টনাইটলি আমাদের অ্যাডভাইজারিগুলো বেরোয় প্রত্যেক সাব ডিভিশন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে। এবং আমাদের বলা আছে যে নো লেটার উইল বি ইস্যুড, আমাদের কোনো যদি কোনো অ্যাডভার্স ওয়েদার কন্ডিশন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি রিপোর্ট করতে হবে, ফাইনাল অ্যাসেসমেন্ট পরে হবে। ঠিক, আমি সেই বিষয়টা নিয়ে যদি আসি তাহলে আমরা একদম জাস্ট একদিন আগে যেটা দেখলাম 21 তারিখ যে শিলাবৃষ্টিটা হলো, হেলস্টর্মটা যে হলো, সেটাতে আমরা দেখেছি সাধারণ মানুষের, আমাদের নিউজ ভ্যানগার্ড বিভিন্ন নিউজও দেখিয়েছে, সাধারণ মানুষের টিন ফুটো হয়ে যাচ্ছে, বাড়িঘরে টিন ফুটো হয়ে গেছে, একদম খুব বিচ্ছিরি অবস্থা, গবাদি পশুর বাজে অবস্থা আমরা দেখেছি। সেখানে কৃষি ক্ষেত্রে কি ধরনের ফসলের এবং ধরুন মাছ বা অন্যান্য যারা যেসব কৃষিক্ষেত্র আছে সেখানে কি ধরনের লস, যেখানে জমিতে যেখানে ফসলগুলো রয়েছে বিভিন্ন সবজি এবং ফলের যে স্ট্যান্ডিং ক্রপগুলো রয়েছে এবং যেখানে মানে ফলন্ত অবস্থায় যে গাছগুলো রয়েছে তাতে ক্ষতি হয়েছে, যেখানে খুব বেশি শিলাবৃষ্টি হয়েছে। আর শিলাবৃষ্টি আমার মনে হয় আমাদের আইএমডির ডাইরেক্টর মহোদয় বলতে পারবেন, আমার মনে হয় থ্রু আউট দি স্টেট वो ऐसे यूनिफॉर्म नहीं हुआ, जो हेलस्टॉर्म यूनिफॉर्म नहीं हुआ, थोड़ा बहुत जगह पे ज्यादा हुआ, कम हुआ और नहीं हुआ। जो हम लोगों ने जो डाटा कलेक्ट किया हुआ है, सब जगह কিছু কিছু জায়গায় খুব বেশি হয়েছে। তো ওই বেশি যেখানে হয়েছে সেখানে তো ধরুন খোয়াই, সেখানে ধরুন একটা তরমুজের বেল্ট আছে, বা বিলুনিয়ার দিকে ঋষিমুখের দিকে আছে, তো এইগুলো ধরুন তরমুজ জাতীয় ফসল যেগুলো আকারে বড়, তাতে সেরা বৃষ্টিতে সেটা খুব ভালোই এফেক্ট হবে, এফেক্ট হয়েছে। এখানে আমি জাস্ট একটা কথা বলবো যে এই 21 তারিখে যে শিলাবৃষ্টি হয়েছে এবং থান্ডার স্টর্ম হয়েছে, সৌভাগ্যবশত কোনো জীবনহানি হয়নি,
কিন্তু অনেক প্রপার্টি লস হয়েছে। আমাদের কাছে যে প্রিলিমিনারি রিপোর্ট যেটা আছে, মোর দেন 3000 থেকে বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। আচ্ছা, ঘরবাড়ি, আচ্ছা, ঘরবাড়ি ভেঙে গেছে। ওকে। অনেকগুলি জায়গাতে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়েছে, ওয়াটার সাপ্লাই নষ্ট হয়েছে, তারপরে গাছপালা ভেঙে এগুলি সব হয়েছে। কিন্তু মানে খুশির কথা কি, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট যে টিম আছেন ভিলেজ লেভেলে, যেরকম কি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, আপদা মিত্র ভলেন্টিয়ার, আমাদের টিএসআর ব্যাটালিয়নে আছে, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স আছেন, এবং প্রত্যেক ডিপার্টমেন্টে কুইক রেসপন্স টিম আছেন। এগুলি তারা কি করেছেন, এগুলি ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে, মানে সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইমিডিয়েটলি তারা মানে অ্যাক্টিভেট করে, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন যেটা আছে, যখন ডিজাস্টার হবে তখন আমাদের যে তহসিলদার এটাকে প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করে ওটা পাঠিয়ে দিবেন। তো এটা পাঠিয়ে এটা সঙ্গে সঙ্গে আপনি মনে হয় জানেন যে আমাদের বিশালগড় সাব এসডিএম, আমাদের তেলিয়ামরা এসডিএম ইমিডিয়েটলি তারা চেষ্টা করেছেন কি, তো এলটি ভ্যালি এসডিএম ইমিডিয়েটলি তারা মানে সাপোর্ট করেছেন, যার ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরকে নিয়ে এসে মানে রিলিফ ক্যাম্পে তারা দিয়েছেন, খাবার টাবার ব্যবস্থা করেছেন, এবং ইমিডিয়েটলি মানে ডেব্রি ক্লিয়ারেন্স করেছেন, পাওয়ার সাপ্লাই রেস্টোরেশন করেছেন, এবং তাদেরকে যে ত্রাণ যে আছে এসডিআরএফ থেকে যে অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ইমিডিয়েটলি তাদেরকে ইন্টারিম রিলিফ মধ্যে দিয়েছেন, ইনফ্যাক্ট ক্যাশ দিয়েছেন। কারণ ডিবিটি ট্রান্সফার করলে সময় লাগবে। আমাদের আছে দুই ধরনের আছে, এটা যখন প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট হয় এটাকে ইন্টেন্সিটি অফ ড্যামেজ দেখে এটা অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে ইন্টারিম রিলিফ তাদের কিছু দেওয়া যায়, ফর এক্সাম্পল 5000, 10,000, কেউ যদি মারা যায় তাৎক্ষণিক সহায়তা, তার ক্যাশ দরকার। তারপরে যখন ডিটেল ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে তাদেরকে বেস করে অ্যাকচুয়াল টাকাটা অ্যাসিস্ট্যান্স দেওয়া যাবে। এই যে পদ্ধতিগুলি আছে এটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ, আমরা দেখেছি গতকালকে, আজকে মধ্যেও তারা সহায়তা দেওয়া যাইতে আছে। তো আমরা আশা করি ঠিক আছে, এটা তো এক ধরনের কথা, কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মেন প্রসঙ্গ যেটা আছে প্রিপেয়ারনেস, মিটিগেশন, আমরা জানি এটা ডিজাস্টার হবেই আসবে, কিন্তু তার যে ইন্টেন্সিটি অফ ড্যামেজটাকে আমরা কিন্তু কম করতে পারি, এটা হচ্ছে উদ্দেশ্যে আমরা চলছি। আমরা বেশি এখন ইম্পর্টেন্স রেসপন্সে না দিয়ে প্রিপেয়ারনেস মিটিগেশন দিলে আমার মনে হয় তার ফলপ্রসূ আমাদের ভালো হবে। রাজীব বাবু, অনেক প্রশ্নের মধ্যে শেষ প্রশ্ন আপনার কাছে। हाँ, मैं जस्ट इसमें एक तो 2 मिनट में लेना चाहूंगा कि अभी जैसे हम ये जिक्र कर रहे थे कि यस्टरडेज इवेंट रिगार्डिंग हेलस्टॉर्म, बट दैट ये जैसे फ्रेश इवेंट है, इसके बारे में जैसे मैं मिडल में बैठा हूँ ये दो एक्सपर्टीज के इसमें, सो जस्ट एक 2 मिनट में इसको कवर ये करना चाहूंगा कि कोई भी ये हेलस्टॉर्म का इवेंट होता है तो इस हेलस्टॉर्म का इवेंट इट्स टू द प्रेडिक्शन इट्स वेरी ऐसे त्रिपुरा के ऊपर हेलस्टॉर्म का इवेंट बहुत ही फ्रिक्वेंटली कम हो जाता है, बहुत ही कम इवेंट्स है, बट यस दिस इज ये इवेंट हुआ है। अब ये इवेंट होता है तो इसको जैसे प्रिपेयरनेस से लेकर मिटिगेशन तक का इसका जो ट्रैवल है, जैसे ये पोस्ट करता है, इसके ऊपर जस्ट मैं हाईलाइट यही बताना चाहूंगा कि शरद जी और सर इसके बाद थोड़ा सा उसको और ये करेंगे, इलेबरेट करेंगे, आई रिक्वेस्ट हिम कि जैसे कोई भी ये क्लाउड फॉर्म हो जाता है, जैसे हम पहले बोल रहे थे कि 21 को बारिश होने का इस चांसेस है, नाउ दे वी आर ट्रैकिंग कंटिन्यूसली कि वेदर कैसे उसको कहाँ पे फॉर्म हो रहा है, कैसे फॉर्म है। अनफॉर्चुनेटली ये जो पूरा क्लाउड था इट वॉज जस्ट एडजॉइनिंग टू द बॉर्डर ऑफ द बांग्लादेश एंड त्रिपुरा, वहां पे इस इंटेंसिटी द क्लाउड हाइट वॉज 19 किलोमीटर इसमें, एंड द रिफ्लेक्टिविटी यानी क्लाउड में जो आइस पार्टिकल्स है इसका इतना इंटेंसिटी था, इट वाज इंटेंसिव टचिंग टू 90 dBz उसमें। तो ये क्लाउड होने के बाद इमीडिएटली वी थ्रू व्हाट्सएप एंड थ्रू द सचेत ऐप व्हाट इज यस्टरडे लास्ट टाइम वी हैव डिस्कस, ये जो इसके ऐप में माध्यम से हम ये इंफॉर्मेशन हम इनको पास ऑन करते हैं। नाउ दे आर वेरी सुपर क्विक डिजास्टर मैनेजमेंट, दिस देयर ये इंफॉर्मेशन प्योरली टू द डिस्ट्रिक्ट लेवल एंड यहाँ से वो पेन करते, सर मेरे बी मोर एक्सप्लेन ऑन दिस बेसिस। ऑन अदर हैंड ये जो इवेंट्स होते हैं एग्रीकल्चर के इसमें इसको प्रेडिक्शन और माइक्रो जैसे बोल रहे थे कि खवाई और इस एरिया पे बेल्ट पे होता है, तो इसका इम्पैक्ट और इसका एग्रीकल्चर स्मार्टनेस जो होना चाहिए इसमें ये बहुत ही क्रूशियल है फ्रॉम मेट्रोलॉजिकल पॉइंट ऑफ व्यू साइड से, कि जैसे कि हमारे पास ये चैलेंज है कि ये एक्सट्रीम इवेंट्स यानी हेल स्टॉर्म भी जैसे बोले थे कि 3.5 kg का हिल कुछ लोकेशन पे गिरा है, ये जैसे बहुत सारे प्रॉपर्टी डैमेज हुआ है। नाउ दिस इज द चैलेंजेस वी हैव एज अ क्लाइमेट चेंज और ग्लोबल वार्मिंग, दिस इज द मेन चैलेंजेस, एंड ये चैलेंज लोगों का एक्सपेक्टेशन भी है कि इसको कैसे कंट्रोल करना है। प्रेडिक्शन इज द चैलेंज एंड दैट इज आवर ड्यूटी ऑल्सो, बट साथ ही साथ उसका जो प्रिपेयर्डनेस है, मिटिगेशन है और उसका अर्ली अवेयरनेस और उसका अर्ली प्रेडिक्शन है, दिस 3 आर गो इन हैंड।
तब तो भी लॉस को हम उसको कंट्रोल करें. दैट इज द एक्चुअली एग्रीकल्चर का ये हो जाता है इसमें. ঠিক রাজীব বাবু, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি. আপনি যেটা বলছিলেন যে গ্রিন হাউস কাল্টিভেশন, আমরা সেই বিষয় নিয়ে আরো একদিন নিশ্চয়ই আলোচনা করব আমাদের অনুষ্ঠানে. কৃষক ভাইদের নিশ্চয়ই এটা অনেকটা লাভবান হবেন. কিন্তু এই মুহূর্তে যেতে যেতে কৃষক ভাইদের ইন জেনারেল অ্যাওয়ার থাকার জন্য রিগার্ডিং ওয়েদার, রিগার্ডিং ক্লাইমেট, আপনার কি বার্তা থাকবে? বার্তা থাকবে কৃষিকাজ একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং তার মধ্যে আইএমডির বা আবহাওয়াবিদের যে অ্যাডভাইজরি বা পরামর্শ থাকবে ওই মোতাবেক আমাদের যে ফোরকাস্ট থাকবে সেই মোতাবেক মাঠে অগ্রিম সার দেওয়া, জল দেওয়া, পরিচর্যা করা এবং গাছের যে ফসল তোলা, প্রত্যেকটি কৃষি কাজ সেই আমাদের আবহাওয়ার যে অ্যাডভাইজরি সেই মোতাবেক কাজগুলো করতে হবে. কারণ আমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি সঠিকভাবে আমাদের আবহাওয়াবিদদের যে পরামর্শ যদি আমরা না মানি, এরকম সার দেওয়ার ব্যাপার নিয়ে, আজকে আমি সার প্রয়োগ করলাম মাটিতে, বিকেলে বৃষ্টি হয়ে গেল, পুরো ধুয়ে চলে চলে. সো এই আমার বার্তা থাকবে কৃষক ভাইদের বা যারা অভিভাবক কৃষক আছেন, ওনাদের অভিজ্ঞতার নিরিখে ওনারা ভালো কাজ করে চলছেন. কারণ ওনারা সবচেয়ে বড় বিজ্ঞানী, যেহেতু ওনারা মাঠে থাকেন সবসময়. কারণ ওনাদের পুঁথিগত না থাকলে ওনার অভিজ্ঞতার নিরিখে ওনারা বিশাল বড় বিজ্ঞানী. তারপরে আমাদের কৃষি দপ্তর থেকে আমাদের একটা ইয়ে থাকবে, যে চেতাবনী থাকবে যে এখন যে একটা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের যে একটা অবস্থা চলছে, এটা প্রেডিকশনে অনেক সময় কাজ দেয় না. কারণ যেই আমরা সুপার সাইক্লোন গুলো দেখেছি, বিভিন্ন বন্যা দেখেছি, সেই প্রেডিকশনের আগেই কিন্তু ডিজাস্টার হয়ে গেছে. তো আবহাওয়ার সঙ্গে আমাদের আইএমডি ডিপার্টমেন্ট যত বিজ্ঞান ভুল থাকেন, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঘটনা আছে, এটা তার ড্যামেজ হয়ে যায়. 100% সত্যি হয় না, হয় না. ওনারা বলেন যে প্রায় 70% মতো কাছাকাছি হয়. তারপরে বলছি যে কৃষি দপ্তর এবং আবহাওয়া দপ্তর এবং সামঞ্জস্য রেখে কৃষক জমিতে থেকে তার জমির অবস্থান বুঝে কৃষিকাজগুলো করে, যাতে তার যে খরচা যেটা জমিতে করেছেন তার রিটার্ন, তার বেনিফিট কস্ট রেশিও, যাতে সেই পয়সা যাতে উঠে তার যে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করার যে পরিকল্পনা নিয়েছিলেন সেটা যাতে তার লাভজনক হয়, সেটাই আমার আশা থাকবে. এবং সেটা যেন ওনারা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অ্যাডভাইজরি নীতি নির্দেশিকা মেনে যেন ওনারা চাষবাস করেন. ঠিক. ओके, नहुष जी आपके पास आएंगे. आपका एडवाइस क्या होगा फार्मर्स के लिए, एग्रीकल्चर के साथ जुड़े हैं उनके लिए? हमारे फार्मर लोग बहुत ही स्मार्ट है. हमारे फार्मर लोग को बहुत नॉलेज है. उनको है कि यही इंफॉर्मेशन उनके पास मिलना, और टेक्नोलॉजी एक ही उसका आंसर हो सकता है. टेक्नोलॉजी कोई भी माध्यम से, और अभी का जो हम क्लाइमेट बोल रहे हैं कि जो डायनामिक्स है उसको चेंज होता है, साथ ही साथ इंफॉर्मेशन सही टाइम पे मिले. बिकॉज कॉस्ट जो है, इनपुट कॉस्ट एग्रीकल्चर करने का, वो इंक्रीज हो ही रहा है. और साथ ही साथ उसको प्रॉफिटेबल बनाना, एग्रीकल्चर प्रॉफिटेबल करना है, तो वेदर कंपोनेंट को ऐड करने से प्रॉफिटेबल होना ये थोड़ा सा चैलेंजिंग होगा ही. तो टेक्नोलॉजी को एडप्ट करना, जैसे विविध माध्यम से, कोई भी माध्यम से आप इंफॉर्मेशन कोई मिलेगी और इसके ऊपर एक्ट करना. इंफॉर्मेशन मुझे मिलती है और उसके ऊपर एक्ट करना, ये भी दोनों जरूरी होता है. हमारे साइड से मैंने एक्ट नहीं किया, हाँ, कोई फायदा नहीं होगा. तो इंफॉर्मेशन देख के अपना खुद का नॉलेज इंप्लीमेंट करके, और अपने साथ ही अपने जो साइड वाला किसान भाई अपना नेबर है इसको भी अवेयर करना, शेयर करना. तो यही माध्यम से अगर हम एक साथ हाथ में एक साथ कोऑर्डिनेट करके ये करेंगे, तो कोई भी इवेंट है, कोई भी डिजास्टर मैनेजमेंट है, वेदर इवेंट को हम कंट्रोल नहीं कर सकते, लेकिन इसको मिटिगेट करना है, इसको कंट्रोल करना है, और उसके साथ उसको फिर से हमको उसको फेस करना है, और फिर से उभर कर उसको आना है. यही एक कम कर सकते हैं, लॉस को कम कर सकते हैं. थैंक यू. সরজি, আপনার বার্তা কি থাকবে, মানে এখন এই মুহূর্তে আমাদের রাজ্যে যারা কৃষক কাজের সঙ্গে যারা যুক্ত কৃষক ভাইরা রয়েছেন? আমার বার্তা এইটাই থাকবে কি, আমরা জানি হিস্ট্রি, আমরা জানি কৃষির হিস্ট্রি কি হচ্ছে. আমরা শুধু অপেক্ষা করব নাকি বিপর্যয় হবার পরেই আমরা কি করব, এবং যেটা সুযোগ সুবিধা যেটা পাওয়া যায় এটা সাফিসিয়েন্ট না আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এটা প্রুভড মধ্যে. তার আগে যে প্রিপেয়ারনেস, মানে আমরা প্রস্তুতি নিব, এবং কি আমরা লং টার্ম, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যাক্টিভিটিস করলে, যে মিটিগেশন অ্যাক্টিভিটিস কথা বলছি, করলে আমাদের যে কৃষিটা কিরকম মানে সফল হবে, এটা আমরা অগ্রগতি আমাদের ডেভেলপমেন্টের জন্য করবে, সাহায্য করবে. নম্বর 2 হচ্ছে
আমার রিকোয়েস্ট থাকবে কি প্রত্যেক কৃষক বন্ধুরা তারা যে টেকনোলজি জ্ঞান কৌশল এখন অনেক ডেভেলপ হয়েছে, সবাই হাতে মোবাইল ফোন আছে, এই যে বিভিন্ন অ্যাপ বিভিন্ন ইনফরমেশন গুলি এখন বাংলাতে এগুলির মধ্যে মানে ট্রান্সমিট করা যায়, ককবরকে ট্রান্সমিট করা যায়, বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সমিট করা যায়। এটাতে দেখে তারা কি করা যায় এটাকে করবেন, মানে সাহায্য নেবেন কৃষিকে সুরক্ষিত করার লাগে। থার্ড থিং হচ্ছে কৃষি কাজ, এটা মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের শুধু কাজ না, এটা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, আবহাওয়া দপ্তর, হর্টিকালচার, ফিশারি, এআরডিডি, সবাই ব্যাংক, ইন্স্যুরেন্স, সবাই এসএসজি গ্রুপ, তাদের সবাইদের এটা কাজ। এটা শুধু প্রোডাকশন হলে প্রোডাকশন, স্টোরিং, মার্কেটিং, এগুলির মধ্যে মানে মানে আমাদের অ্যাওয়ারনেস হওয়া দরকার। এবং এটা রকলে ডেফিনেটলি আগামী দিনে আমরা নিশ্চয়ই আমরা সফল কৃষি মানে প্রধান মানে রাজ্য রূপে পরিগণিত হব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। তবে এই বিষয় দিয়ে এখানে আমরা থেমে থাকছি না। আমরা আপনাদের জানি রাখি দর্শক বন্ধুরা, কৃষি এবং কৃষির ওপর আবহাওয়ার প্রভাব এবং তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিপর্যয় মোকাবিলা টিমের কি ধরনের সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং কি কি করণীয় আছে, সাধারণ মানুষদের কি কি করণীয় আছে এবং কৃষি দপ্তরে যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের কি করণীয় আছে, সবকিছু নিয়ে আমরা আবারও আলোচনায় বসবো। আর আপনারা জানেন রিং দ্য বেল এখন থেকে প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টায় আমরা রাজ্যের এবং আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় বসবো এবং সেখান থেকে কিছু জানার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা নিজেদের আপগ্রেড করার চেষ্টা করব। তাই আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নিউজ ভ্যানগার্ড।